KTV Originals। নমস্কার, আপনারা দেখছেন স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল এবং আজকে স্টেডিয়াম বুলেটিনে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত জানাবো তোমাকে প্রথমে। এবং প্রথমেই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা না করলেই নয়, সেটা হচ্ছে রাত পোহালে কিন্তু সিডনিতে তৃতীয় একদিনের ম্যাচ রয়েছে এবং ইতিমধ্যে যে দুটি ম্যাচ হয়ে গিয়েছে তাতে কিন্তু ভারতীয় টিম নিয়ে যে প্রত্যাশা ছিল, যে আশা ছিল, সেটা কিন্তু অনেকেই আশাহত হয়েছেন। এবং এই মুহূর্তে ভারতীয় টিমের কি অবস্থা জয়জ্যোতি? দেখো, প্রথম কথা হচ্ছে যে কালকের এই সিডনি ওয়ানডের দিকে অনেকের নজর থাকবে। তার কারণ ওই দুজন মানুষ, রোহিত শর্মা এবং বিরাট কোহলি, তারা কি খেলবেন, কোনো সাহসী পদক্ষেপ কি নেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট? এই মুহূর্তে কিন্তু থমথমে অবস্থা ভারতীয় ড্রেসিং রুমের। কারণ তুমি অলরেডি বললে যে দুটো একদিনের ম্যাচ ভারত হেরে গিয়েছে, সেকেন্ডটা ভালো ফাইট করেছে অবশ্যই ইন্ডিয়ান টিম এবং একটা অন্যরকম পরিবেশ। তবে কোনো রকম এক্সকিউজ দেওয়া যাবে না, কারণ ইন্টারন্যাশনাল পর্যায়ে ক্রিকেটারদের যে কোনো অবস্থাতেই অ্যাডাপ্ট করতে হয়। তাই এটাই বলার বিষয় যে প্রথম তুমি যদি দেখো ওয়ানডেটা, পার্থের উইকেট এবং তারপরে অ্যাডিলেডের উইকেট, দুটো কিন্তু আকাশ পাতাল পার্থক্য ছিল। যেখানে পার্থের ফার্স্ট উইকেট আমরা দেখি, অ্যাডিলেড অনেকটা স্লো হয়ে যায় উইকেট, তাই সেখানে মানিয়ে নেওয়াটা একটা চ্যালেঞ্জ অবশ্যই। তবে ইন্টারন্যাশনাল পর্যায়ে খেলতে গেলে এবং এই ধরনের চ্যাম্পিয়ন ক্রিকেটারদের তরফ থেকে আমরা আশা করবো যে তারা দ্রুত মানিয়ে নেবেন। তবে ওটাই বলার যে এই মুহূর্তে অবস্থা কিন্তু খুব একটা ভালো না, মানে থমথমে অবস্থা এই মুহূর্তে ভারতীয় ড্রেসিং রুমে। কারণ আমরা জানি যে এর আগে একটা প্রেস কনফারেন্সে গৌতম গম্ভীর নিজে বলেছিলেন যে যদি পরের পর অপরচুনিটি কাজে লাগাতে না পারে তাহলে যত বড় নামই হোক না কেন তাকে বাদ দেওয়া হবে। মানে তিনি যদি ফর্মে না থাকেন তাহলে তাকে কিন্তু খেলানো হবে না। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপ সামনে রয়েছে, এখনও অনেকটাই সময় রয়েছে। তবে এটাই তো সময় সমস্ত তরুণ ক্রিকেটারদের দেখে নেওয়া। তাতে যদি কারো বিরাগ ভাজন হতে হয় তাহলে হলাম, এটা গম্ভীর লবির কিন্তু মানে তাদের মতামত। মনে করিয়ে দিই 2008 সালে কমনওয়েলথ ব্যাংক সিরিজ, সেই সময় কিন্তু সৌরভ দ্রাবিড়কে ছেটে ফেলা হয়েছিল টিম থেকে এবং মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন ছিলেন এবং তারপরে কমনওয়েলথ ব্যাংক সিরিজ ভারত জেতেও, 2011 বিশ্বকাপও জেতে। তাই ওই যে অস্ট্রেলিয়ার মাটিতে তরুণ ক্রিকেটারদের দেখে নেওয়ার এটা কিন্তু সুযোগ ছিল। তাই কালকের ম্যাচটা ইম্পর্টেন্ট তো বেশ, মানে ভারতের নিরিখে অবশ্যই ইম্পর্টেন্ট, যদিও নিয়ম রক্ষার ম্যাচ, কিন্তু তাও বলবো ইম্পর্টেন্ট এবং সব থেকে বেশি নজর থাকবে টিম কম্বিনেশনের দিকে। জয়িতা, আমি এখানেই তোমার কাছে জানতে চাইবো, টিম কম্বিনেশনের কথা তুমি বললে, কোনো সাহসী পদক্ষেপ কি নেওয়া হতে পারে? দেখো, সাহসী পদক্ষেপ বলতে হবে যে হয় রোহিত শর্মা নয় বিরাট কোহলি, দুজনের মধ্যে কি কাউকে বসানো হবে। আমরা বিরাট কোহলির একটা জেস্চার দেখেছি অলরেডি অ্যাডিলেডে, যে তিনি অভিবাদন করছেন এবং একটা স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। আমরা দেখেছি সিডনি এয়ারপোর্টে তাকে নিয়ে হুড়ুহুড়ি, এবং বিরাট কোহলি যে মাপের ক্রিকেটার, তাকে নিয়ে বিশ্বের যে কোনো প্রান্তে হুড়ুহুড়ি চলবে, সেলফি তোলা চলবে, সব চলবে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটাই যে সিডনিতে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কি করবে। সেক্ষেত্রে যদি বিরাট কোহলিকে বসানো হয় তাহলে কিন্তু একটা পাল্টা প্রতিক্রিয়াও থাকবে। তবে যদি মেরিটের দিক থেকে বলা হয় তাহলে যশস্বী জয়সওয়াল ডিজার্ভ করে অবশ্যই জায়গা। তবে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটার দলে রয়েছে, তাদেরকে বসিয়ে, তোমার ধরো দলে সচিন টেন্ডুলকার রয়েছে, সচিনকে বসিয়ে তুমি অন্য কোনো তরুণ ক্রিকেটারকে সুযোগ দেবে? খুব টাফ, ভীষণ চ্যালেঞ্জিং। তবে এটাই বলার যে আমরাও সেই দিকে তাকিয়ে রয়েছি। রোহিত শর্মা যেহেতু একটা ভালো নক খেলে দিয়েছেন অ্যাডিলেডে 73 রানের, এবং অনেকটা কিন্তু ছন্দে দেখা গিয়েছে পরের দিকে। প্রথম দিকে তিনি ছন্দহীন ছিলেন, পরের দিকে কিন্তু ছন্দে ফিরেছেন। তাই রোহিতকে বসানোর একটা যে ভাবনা ছিল এর আগে, সেটা কিন্তু এখন অনেকটাই মিটে গেছে। এবার প্রশ্ন হচ্ছে বিরাট কোহলি, সব থেকে বড় প্রশ্ন, বিরাট কি সিডনিতে খেলবেন? এবার পরের প্রশ্ন হচ্ছে সিডনিতে যদি বিরাট খেলেনও তাহলে কি একটা যুগের অবসান হবে সিডনিতে? এরকম যদি আপনারা দেখতে পারেন যে সিডনিতে খেলে তিনি অবসর নিয়ে নিলেন, অবাক হবেন না, কারণ বিরাট কোহলি এরকমই। এবং যেদিন তার মনে হবে তিনি অবসর নিয়ে নেবেন। টেস্ট ক্রিকেট থেকে যখন অবসর নিয়েছেন আমরা কেউ জানি না যে তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন। সেই সময় তিনি 10,000 রানের কাছাকাছি গিয়েও অবসর নিয়েছেন। সিডনিতে হয়তো ভারতীয় টিম ম্যানেজমেন্ট তার সঙ্গে কথা বলছে, নিশ্চয়ই কমিউনিকেট করছে। যদি তাকে না খেলানো হয় সেটাও কমিউনিকেট করা হবে, যদি খেলানো হয় তাহলেও কমিউনিকেট করা হবে। তারপরে বিরাট কোহলি কি করবেন?
মানে স্ট্যান্ডিং ওভেশন তো সিডনি দেবে এটা বলা বাহুল্য, কিন্তু অ্যানাউন্সমেন্টও কি আসবে সেটার দিকেও কিন্তু নজর রাখতে হবে। একেবারে সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে তোমার কাছে জানতে চাইবো বোলিং বিভাগ নিয়ে কি বলবে? দেখো, এত ব্যাটিং নির্ভর দল হয়ে যাচ্ছে এবং কিছুটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ এখানে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে। আমি জানি না এটা কার টেক, এখানে শুভমান গিলের টেক না গৌতম গম্ভীরের টেক। শুভমান গিল নিজে রান পাচ্ছেন না, তিনিও চাপে রয়েছেন। এখানে কিন্তু একজনের কথা বারবার আমি বলবো যে গতকালও বলেছিলাম, আজকে আবারও বলছি, কুলদীপ যাদব। তোমাদের তো একটা মানে ট্রাম্প কার্ড দরকার, মানে ওইরকম ডিফেন্সিভ অ্যাপ্রোচ যে ব্যাটিংও করবে, নীতিশ কুমার রেড্ডিকে খেলিয়ে যাব বা হর্ষিত রানাকে খেলিয়ে যাব, ওই একই অ্যাভারেজ রেজাল্ট আসবে। কুলদীপ যাদব যেখানে এত ভালো পারফর্মার, এখানেও আমরা দেখেছি উপমহাদেশীয় উইকেটে ভালো পারফর্ম করছেন এবং যে কোনো উইকেটেই কুলদীপ যাদব কিন্তু ভালো পারফর্ম করবেন। আমি জানি না সিডনির উইকেটের চরিত্র কালকে কি হবে, তবে কুলদীপ যাদব থাকলে যে কোনো উইকেটে তিনি উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন এবং কুলদীপ যাদবকে ডেসপারেটলি দেখতে চাইছি আমরা। একই সঙ্গে ধ্রুব জুরেল যদি কালকে দেখেন টিমে, অবাক হওয়ার কোনো কারণ থাকবে না। যশস্বী জয়সওয়ালের কথা আমি বলছিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যশস্বী জয়সওয়াল যদি থাকে তাহলে কার জায়গায় থাকবে। তবে বোলিং বিভাগ বলতে গেলে তুমি যেটা বললে, বোলিং বিভাগে অবশ্যই একটা নাম দেখতে চাইবো আগামীকাল, সেটা হচ্ছে কুলদীপ যাদব। একেবারে এই আলোচনায় আমরা ফিরবো, তবে এখন কিন্তু সময় হয়ে গিয়েছে একটি বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর স্টেডিয়াম বুলেটিন নিয়ে। বিরতিতে যাওয়ার আগে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, বোলিং বিভাগ, আমি জয়জ্যোতির কাছে জানতে চাইবো যে উইকেট কেমন হতে চলেছে কালকে। দেখো, সিডনির উইকেট কেমন হতে চলেছে এটা বলা মুশকিল, তবে মনে হচ্ছে পেসার সহায়ক তো অবশ্যই কিছুটা থাকবে এবং পরের দিকে কিছুটা উইকেট স্লো হতে পারে, স্পিনাররা কিন্তু ডমিনেট করতে পারে। তাই ওই জন্যই বারবার বলছিলাম যে কুলদীপ যাদবকে এখানে দেখতে চাইছি। তবে আরও একটা কথা বলে রাখি যে আমি জানি না আগামীকাল কি হবে। কাল কি সিডনিতে কি বিরাট কোহলি তার মানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করবেন নাকি অন্য কিছু, নাকি তিনি খেলে যাবেন। তবে যাই হোক না কেন, চ্যাম্পিয়নরা না আসল সময় মানে ক্রাইসিস মোমেন্টে নিজেদের জাত চেনান। রোহিত শর্মা একটা স্টেটমেন্ট নীরবে দিয়েছেন ব্যাট হাতে। আশা করব বিরাট কোহলি, আমার ধারণা তিনি খেলবেন, কারণ বিরাট কোহলিকে বসানো হলে আসমুদ্র হিমাচল কিন্তু একটা কম্পন হবে। যতই তিনি দুটো ম্যাচে পরপর শূন্য করুক, নামটা বিরাট কোহলি। হয়তো কালকের ম্যাচে একটা বড় রান আসলো বিরাটের ব্যাট থেকে। তাই বিরাট কোহলি এরকম একটা মঞ্চ চাইবেন, তার ক্রিকেটীয় কেরিয়ারের একদম সায়ান্নে চলে এসেছেন, এত রান করেছেন তিনি অস্ট্রেলিয়ার মাটিতে। সিডনিতে একটা স্পেশাল নক খেলার চেষ্টা করবেন। তবে ওটাই বলা যে বিরাট কোহলি কি আদৌ খেলবেন, এটা নিয়ে বারবার কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতেও মানে ভাইরাল এই প্রশ্নটা যে বিরাট কোহলি কোথায় আছেন, কি করছেন, এরকমও কথা মানে রটেছে। তিনি কিছুক্ষণের জন্য হয়তো বাইরে যাচ্ছেন, আউট অফ স্টেশন থাকছেন। তবে ওই সব আলোচনার কেন্দ্রবিন্দুতে বিরাট কোহলি, তার কারণ হচ্ছে এত বিরাট মাপের ক্রিকেটার, তাকে নিয়ে আলোচনা হওয়াটা খুব স্বাভাবিক। তবে যদি তিনি খেলেন কালকে, ওই যে মানে এই পথ দিয়ে বহুবার তিনি গিয়েছেন, তিনি এই পথের যোদ্ধা, মানে জানেন কিভাবে যুদ্ধে জিততে হয়। তাই শেষবারের মতো ওয়ান লাস্ট টাইম আশা করবে বিরাট ফ্যান্সরা যে একটা বিরাট মাপের ইনিংস খেলে তিনি র্যাপ আপ করুক সিডনিতে, অ্যাটলিস্টে মানে সিডনি এই ওয়ান ডে সিরিজটা র্যাপ আপ করুক। আমরা চাইবো না যে কালকেই যেন তার অবসর গ্রহণ হয়ে যাক, এরকম কিছু হোক, অ্যানাউন্সমেন্ট হোক। তবে একটা স্টেটমেন্ট বিরাটের ব্যাট থেকে আসুক এবং বিরাট বার্তা দিকে কোহলি তার নিজস্ব স্টাইলে। একেবারে একদিকে ওডিআই ভারতীয় টিমের যা পরিস্থিতি তা নিয়ে কিন্তু অনেকে উদ্বেগে রয়েছে। পাশাপাশি আমি যদি মহিলা ক্রিকেটের দিকে একটু নজর রাখি, তাদের কিন্তু দুরন্ত একটা পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি। কি বলবে তুমি জয়জ্যোতি? অবশ্যই গতকাল কিন্তু দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল এবং বলতেই হবে এই প্রতিকা রাওয়ালকে নিয়ে তার স্ট্রাইক রেট নিয়ে অনেক প্রশ্ন উঠছিল এবং সেটাকে খুব সুন্দরভাবে ডিফেন্ড করছিলেন না অমল মজুমদার। তবে প্রতিকা যে জাত ক্রিকেটার সেটা আরও একবার তিনি প্রমাণ করলেন এবং ক্যালকুলেটিভ একটা নক খেলেছেন গতকাল প্রতিকা রাওয়াল এবং একই সঙ্গে স্মৃতি মান্দানা। এই দুজনের যে ওপেনিং কম্বিনেশন, এটাই কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল বলা যেতে পারে। এবং তারপরে যে মোমেন্টামটা হয়েছে, সেখান থেকে জেমিমা রড্রিগেজ একটা অন্য উচ্চতায় নিয়ে যায় ভারতীয় স্কোরবোর্ডকে। জেমিমা রড্রিগেজের প্রশংসা করতে হবে, তার কারণ এটাই যে রড্রিগেজকে নিয়েও কিন্তু অনেক আলোচনা হয়েছে, তাকে বাদ দেওয়াও হয়েছে এর আগে। তা সত্ত্বেও যখন সুযোগ আসলো, যখন প্রায় নকআউট পর্যায়ে পৌঁছে গিয়েছে, সেই সময় একটা ক্রুশিয়াল নক আসলো জেমিমা রড্রিগেজের ব্যাট থেকে। এবং জেমিমা রড্রিগেজের কোচের সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনিও
আশাবাদী ছিলেন যে যদি সুযোগ পান জেইমা তাহলে উত্তরটা নিশ্চয়ই দেবেন নিজস্ব স্টাইলে। জেইমা রড্রিগেজ কালকে উত্তরটা দিয়েছেন এবং একই সঙ্গে ভারতীয় বোলিংয়ের কথা বলতে হবে। রেণুকা সিং চমৎকার বোলিং করেছেন, ভারী চমৎকার বোলিং করেছেন এবং এই যে পারফরমেন্সটা, মাঝখানে 3টে ম্যাচ অবশ্যই ভারতীয় দল হেরে গিয়েছে, তবে হরমনপ্রীতরা এই ম্যাচটার স্মৃতিটা মনে রাখবে এবং এটা টু বি কন্টিনিউড হোক সেমিফাইনালে, এটুকু আমরা চাইবো। এবং ভারতের নবী মুম্বাই ডিওয়াই পাটিল স্টেডিয়ামে হচ্ছে এই বিশ্বকাপ এবং মানে ভারতের মাটিতে যেহেতু হচ্ছে, অবশ্যই আমাদের আশা থাকবে যে 2011-তে মহেন্দ্র সিং ধোনি যেটা করেছেন সেটা যেন হরমনপ্রীত কৌর করেন। তবে কাজটা এতটা সহজ নয়, আমরা জানি, লিগ পর্যায়ের ম্যাচেই আমরা দেখেছি। তবে গতকালের ম্যাচ জেতার পর অনেকটা আশা জেগেছে এবং সমস্ত নেগেটিভিটিকে দূরে সরিয়ে হরমনপ্রীত, এই প্রতিকা রাওয়াল, স্মৃতি মান্ধানা, জেইমা রড্রিগেজরা একদম নতুনভাবে ঝাঁপাবে সেমিফাইনালে, এটুকু আশা রাখি। একেবারে একটু ফুটবলের দিকেও নজর রাখবো। আগামীকাল গোয়ায় কিন্তু শুরু হয়ে যাচ্ছে সুপার কাপ এবং সেখানে প্রধান প্রতিপক্ষ নামছে দুজন, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। দুই দলের প্রস্তুতি নিয়ে কি বলবে? দেখো, ইস্টবেঙ্গল নামছে ডেম্পোর বিরুদ্ধে এবং একই সঙ্গে মোহনবাগান চেন্নাইয়ের বিরুদ্ধে নামছে এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এখানে চ্যাম্পিয়ন হলে এএফসিতে খেলার কিন্তু যোগ্যতা অর্জন করবে। আর ইস্টবেঙ্গল মোহনবাগানের ক্ষেত্রে একটা কথাই বলবো, ইস্টবেঙ্গলের ক্ষেত্রে স্পেশালি বলবো যে অনেক নতুন ফুটবলার রয়েছে, তারা কতটা দ্রুত মানিয়ে নিতে পারে সেদিকে নজর থাকবে। অস্কার ব্রুজো সেটা বলেছেন এবং আমরা জানি যে সাম্প্রতিক অতীতে অস্কার ব্রুজোর সঙ্গে একটা সমস্যা তৈরি হয়েছিল সন্দীপ নন্দীর, সেসব কাটিয়ে নতুনভাবে ইস্টবেঙ্গল খেলবে এবং যেসব প্লেয়াররা এসছে তারা মানিয়ে নিয়ে, তারাও অভিজ্ঞ প্লেয়ার, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে তারা একটা ভালো ফুটবল উপহার দেবে, ফুটবল খেলা উপহার দেবে, এটুকু আশা রাখবো। আর অপরদিকে মোহনবাগানের কোচ কিন্তু ভীষণ সজাগ। মলিনা যতই ভালো খেলুক মোহনবাগান, তিনি কিন্তু সন্তুষ্ট হন না। তিনি পরিষ্কার বলছেন, ডুরান্ডে আমরা ভালো খেলতে পারিনি, শিল্ড আমরা অবশ্যই জিতেছি, তবে আমি চাইবো সার্বিক দিক থেকে যেন উন্নতি করতে পারে এই দল। এবং যেহেতু এই সুপার কাপ জিতলে সরাসরি এফসিতে খেলার সুযোগ থাকছে, তো সেক্ষেত্রে অবশ্যই এটাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার জায়গা নেই। আর ইস্টবেঙ্গল মোহনবাগান দুটি দলের দিকে নজর থাকবে। আরও একবার বলে দিচ্ছি, আগামীকাল শনিবার ইস্টবেঙ্গল নামছে ডেম্পোর বিরুদ্ধে এবং অপরদিকে মোহনবাগান চেন্নাইয়ের বিরুদ্ধে নামছে। বেস্ট অফ লাক দুটি দলকে। একেবারে আরো অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করবো, তবে সময় হয়ে গিয়েছে আরো একটি বিরতি নেওয়ার। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। জয়জ্যোতি, টেবিল টেনিসে কিন্তু বাংলার জন্য গর্বের দিন আজকে। ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই বঙ্গকন্যাকে নিয়ে এক্স হ্যান্ডেলের শুভেচ্ছা বার্তাও দিয়েছেন, কি বলবে তুমি? একদমই শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং গর্বের দিন তো অবশ্যই। কংগ্রেচুলেশন, অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কেনই বা মানে জানাবেন না, যেখানে যে ফিটটা তারা অর্জন করেছে সেটা দুর্দান্ত। আমি একবার বলে দিচ্ছি যে সিন্ড্রেলা দাস এবং দিব্যাংশী ভৌমিককে 3910 পয়েন্ট নিয়ে আন্ডার 19 গার্লস ডাবলস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে। অবশ্যই তাদেরকে হ্যাটস অফ স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকেও। আর এই দুজনের কথা বলতে গেলে বলতে হয় যে এই দুজনই কিন্তু সৌম্যদ্বীপ পৌলমী টেবিল টেনিস একাডেমি থেকে উঠে এসছেন এবং আজকে যে এই জায়গায় তারা পৌঁছেছেন সেটার পেছনে কিন্তু অনেক পরিশ্রম এবং অনেক হার্ডওয়ার্ক রয়েছে। আর এটাই বলবো যে চাইনিজ তাইপি এবং ফ্রান্সকে টেক্কা দিয়ে তারা প্রথম স্থানে রয়েছে। আর ভারতীয়দের মধ্যে মানে টপ 100-এর মধ্যে 6 জন ভারতীয় কিন্তু রয়েছে। তাই এটাই বলা যে বাংলার জন্য গর্বের দিন এবং বাঙালি টেবিল টেনিস খেলতে পারে। এর আগেও সেটা প্রমাণিত হয়েছে, আরও একবার প্রমাণিত হলো এবং এই মুহূর্তে আরও একবার জানিয়ে দিচ্ছি 3910 পয়েন্ট নিয়ে সিন্ড্রেলা দাস এবং দিব্যাংশী ভৌমিককে প্রথম স্থানে রয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে রয়েছেন এই সিন্ড্রেলা দাস, তাই তাদেরকে অনেক অনেক অভিনন্দন স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকেও। একেবারে স্টেডিয়াম বুলেটিনে একদম সময় শেষের পথে, তো একেবারে দেরি না করে ঝটপট জয়জ্যোতির কাছে জেনে নেব দিস ডে দ্যাট ইয়ারে কি রয়েছে আজকে। দিস ডে দ্যাট ইয়ারে আজকে এটাই রয়েছে, সেটা হচ্ছে যে ঋদ্ধিমান সাহার জন্মদিন। ভারতীয় ক্রিকেটের সুপারম্যান, অনেক দুর্দান্ত মুহূর্ত রয়েছে উইকেটের পেছনে ঋদ্ধিমান সাহার। তাই আজকে পপসকে অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের। ভালো থাকুন এবং আরও এরকম সুপারম্যান আসুক ও ভারতীয় ক্রিকেটে গ্লাভস হাতে আরও একবার আমরা ঋদ্ধিমান সাহার মতো উইকেট কিপার দেখতে চাই ভারতীয় ক্রিকেটে। একেবারে স্টেডিয়াম বুলেটিন আজকে এখানেই শেষ করতেই হচ্ছে। ধন্যবাদ জানাবো জয়জ্যোতি তোমাকে এবং আপনারাও দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন এবং কলকাতা টিভি রাত দিন 7।